আচ্ছা, ক্লাস 11-এর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে ত্রিকোণমিতি। 7 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে। একবার শুরু করলে 3-4 মাস ধরে পুরো ত্রিকোণমিতি কন্টিনিউ হবে। কিন্তু ত্রিকোণমিতি একবার শেষ হয়ে গেলে মনে হবে যেন সিলেবাসের প্রায় 40% শেষ করে ফেলেছি। এটা হিউজ পোর্শন ত্রিকোণমিতি। হ্যাঁ, তো প্রথম আমাদের হয়তো মনে হতে পারে যে ত্রিকোণমিতি একটু জটিল লাগছে। আস্তে আস্তে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? ওই টাইমটা দিতে হবে। কিন্তু আর একটা বড় কথা হচ্ছে ত্রিকোণমিতি কিন্তু 12-এ মাস্ট, মানে ত্রিকোণমিতি ছাড়া 12-এ আমি এক পাও এগোতে পারবো না। তো কেউ যদি ভাবে আমি ক্লাস 11-এ ত্রিকোণমিতি পড়বো না পড়ে 12-এ গিয়ে একদম পড়ে ফাটিয়ে দেবো, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? একটা করে ধাপে এগোতে হয়। 11-এ ত্রিকোণমিতি বোঝাটা, ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করাটা, শেখাটা খুব মাস্ট। ওটা শিখতে যখনই পেরে যাব 12-এ মনে হবে যে অঙ্কটা অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু যেই আমি 11 একবার ফাঁকি মেরে দেবো, ব্যাস 12-এ অঙ্কটা একদম কঠিন, দ্বিগুণ ভারী লাগবে তখন আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতি আমাদের হয়তো এর আগে ক্লাস 10-এও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলি না কেন, আমাদের গত 2 বছর থেকে যারা আছেন বোর্ডে, তাদের মাথায় যে কী ভূত চাপছে কে জানে, তারা সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে। তাই জন্য হয়তো সিলেবাস আমরা সিলেবাসে নেই বলে সেভাবে করে পড়তে পারছি না, তাই তো? সেভাবে করে পড়েছে কি ত্রিকোণমিতি? খুব ভালো করে ক্লাস 10-এ কিন্তু পড়ানো হয়নি। যদি আবার ওটা সিলেবাসে ইনক্লুড থাকতো তাহলে কিন্তু মোটামুটি একটু ভালো করে করানো হতো, কিছু করার নেই। তো যাই হোক, আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে পড়বো। ত্রিকোণমিতি, ত্রিকোণ মানে 3টে কোণ। 3টে কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। ত্রিভুজ মানে 3টে বাহু যায়, তার 3টে কোণ থাকে। আচ্ছা, তো ত্রিভুজ বলতে কি শুধু এখানে সমকোণী ত্রিভুজই কি বোঝাবে? ম্যাক্সিমামটা সমকোণী ত্রিভুজটাই কাজে লাগে আমাদের ত্রিকোণমিতিতে। তাই বললে যে ত্রিকোণমিতি মানে শুধুমাত্র একদম সমকোণী ত্রিভুজ রিলেটেড, সেটা কিন্তু না। এখানে যে কোনো ত্রিভুজ সংক্রান্ত আলোচনাই কিন্তু হতে পারে। তবে আমাদের ম্যাক্সিমাম যে আলোচনাটা হবে সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে থাকবে। সমকোণী বলতে কোন ত্রিভুজটা? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, তাই তো? আচ্ছা, ভালো কথা। তো এই একটা সমকোণী ত্রিভুজ, নিশ্চয়ই বুঝতে পারছি একদম চোখ বন্ধ করে যে এই কোণটাই হচ্ছে আমার কাছে সমকোণ, তাই তো? আচ্ছা, এবার আমাকে কেউ বলতে পারবে যে এই ত্রিভুজটার ভূমি কোণটা? আচ্ছা, আমি নাম দিচ্ছি, সাপোজ ABC। এই ত্রিভুজটার ভূমি কোণটা? ABটা হচ্ছে ভূমি, খুব সুন্দর। আচ্ছা, আর লম্ব কোণটা? ACটা হচ্ছে গিয়ে লম্ব, আর এটাকে কি বলা হয়? অতিভুজ। ওকে, ফাইন। তো এই যে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আমাদের কাছে একটা উপপাদ্য রয়েছে, যেটা তৈরি করেছিলেন পিথাগোরাস। কি উপপাদ্যটা জানা আছে কারো? পিথাগোরাস উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, একবার লিখছি। আচ্ছা, বলছে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এটাই ছিল আমাদের কাছে। এতদূর ঠিক ছিল, এতদূর কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমাকে যদি কেউ বলে দেয় যে একটা ত্রিভুজের এটা হচ্ছে গিয়ে 13, এটা হচ্ছে 12, তাহলে এটা কত হবে কি করে বলতে পারবো? প্লাস এটাকে ধরে নেবো এক্স স্কোয়ার, সেখান থেকে আমরা এই এক্সের মানটা পেয়ে যাবো। সাপোজ সেটা 5 আসলো, ঠিক আছে? এই সংক্রান্ত অঙ্কগুলো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমাদের কিন্তু এবার ফাংশন ঢুকলো। ফাংশন মানে হচ্ছে গিয়ে অপেক্ষক। আমরা সেট পড়তে পড়তে হাঁপিয়ে গেলাম, দেখলাম যে সেটটা জটিল লাগছে বলে আমি আর কন্টিনিউ করলাম না। সেটের পরে একটু সম্বন্ধ পড়তে হতো, সম্বন্ধের পরে অপেক্ষক পড়তে হতো, বা চিত্রণ যেটাকে বলে। তারপরে যেটা পড়তাম খুব ভালোভাবে বোঝাতে পারতাম, অসুবিধা নেই। তো আমাদের কাছে কিছু অপেক্ষক থাকবে যেগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে ফাংশন। সাইন এক্স বা সাইন থিটা বলতে পারি, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো কি? এই বেসিক্যালি এগুলো হচ্ছে অপেক্ষক, ঠিক আছে? আর
এবার আমরা এই জিনিসগুলো অনেক জটিলে যাচ্ছি না আমরা এই জিনিসগুলো এই একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আলোচনা করতে চাইছি। ঠিক আছে, আমাদেরকে জানা আছে সাইন থিটার মানটা কত হয়, মানে এই ত্রিভুজের সাপেক্ষে? গুড, ও বলছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, শর্টকাটে মনে রাখতে পারি লো তি। সাইন থিটা হচ্ছে লতি আর কস থিটা হচ্ছে ভূতি। ঠিক আছে, মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কস থিটার মানটা আমি লিখলাম ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আরেকজন আছে, সে হচ্ছে ট্যান থিটা, যে লেখা আছে এখানে। আচ্ছা, ট্যান থিটা হচ্ছে আবার সাইন থিটা আর কস থিটার রেশিও, মানে অনুপাত। ঠিক আছে, তাহলে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটা পেয়ে যাব। তাহলে সাইনে কি আছে, লম্ব বাই অতিভুজ, কসে আছে ভূমি অতিভুজ, তাহলে অতি অতি কেটে যাবে, এখান থেকে কী পেয়ে গেলাম, লম্ব বাই ভূমি। আচ্ছা, বাকিগুলো বের করা খুব সহজ, যেমন সাইন তো বেরিয়ে গেল। আচ্ছা, সাইনের সাথে এর সম্পর্ক আছে কার, আবার কোসেকের। কেন, কোসেক থিটা হয়ে যায় 1 বাই সাইন থিটা, তাই তো? আচ্ছা, আমি সবগুলো লিখে যাচ্ছি এখানে, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তার মানে এটা আবার হয়ে যাবে আমার কাছে সাইন থিটার উল্টোটা, অতিভুজ বাই লম্ব। আশা করছি না অসুবিধা আছে? ওকে, কোসেক থিটার পর চলে আসছি আমি সেক থিটা। সেক থিটা কার উল্টো, কস থিটার উল্টো। ঠিক আছে, তাহলে কস থিটা, এই সেক থিটা কী হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি। ওকে, অ্যান্ড দেন কট থিটা। কট থিটা আবার তাহলে কার উল্টো হবে, ট্যান থিটার। ওকে, সো ট্যান থিটা, সেই ক্ষেত্রে আমরা কট থিটাটাকে লিখছি কট থিটাকে 1 বাই ট্যান থিটা। তাহলে এটা ট্যান থিটা কী ছিল, আমার কাছে লম্ব বাই ভূমি ছিল না? তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এটাকে ভূমি বাই লম্ব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি, কটকে বলেছি 1 বাই ট্যান, ট্যানকে লিখেছিলাম সাইন বাই কস, তাহলে খুবই স্বাভাবিক কট হয়ে যাবে কস বাই সাইন, তাই তো বলতে পারি। তাহলে এখানে লিখে রাখলাম কস থিটা বাই সাইন থিটা। আশা করছি না কারো কোনো অসুবিধা আছে। ঠিক আছে, এবার সমস্যাটা আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করছি। ত্রিভুজটা এরকম আছে বলে আমি লম্ব ভূমি অতিভুজ খুব সুন্দরভাবে বলে দিতে পারছি। ঠিক আছে, ত্রিভুজটাকে আমি একটু চেঞ্জ করছি। আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি বলতে পারবো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? একটু সমস্যায় পড়ছি না? আচ্ছা, না, সমকোণটাই বুঝতে পেরে যাচ্ছি যে এটা সমকোণ, তার মানে এটা অতিভুজ হবে। অতিভুজ চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে হ্যাঁ অতিভুজ হচ্ছে। সমকোণ যেটা, তার উল্টো যে বাহুটা, সেটাকে অতিভুজ বলা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এটা লম্ব না এটা লম্ব, এটা ভূমি না এটা ভূমি, কী করে ডিসাইড করব? নিয়মটা হচ্ছে, আমি যদি এই অ্যাঙ্গেলের ব্যাপারে আলোচনা করি সাপোজ, ঠিক আছে, মানে আমি এই যে থিটা যতগুলো লিখেছি না, থিটাটা তো কোনো একটা কোণ। ঠিক আছে, আমি যদি এই কোণটার সাপেক্ষে বিচার করি, সবসময় যে কোণের সাপেক্ষে বিচার করছি তার অপরটাকে লম্ব ধরতে হবে। বুঝতে পারলাম? তাহলে এই ছবিতেও যদি আমি এই যে কথাগুলো লিখেছি সবগুলো কিন্তু এই থিটাটাকে বিচার করে লিখেছি, কিন্তু আমি যদি আবার এখানে একটু থিটাটাকে লিখে দিতাম তাহলে কিন্তু এই সব জিনিসগুলো পাল্টে যেত, তখন কিন্তু এটা হয়ে যেত লম্ব আর এটা হয়ে যেত ভূমি। সাবধান। ঠিক আছে, বুঝতে পারছি, যেটা নিচে থাকবে সেটাই যে ভূমি হবে তার কিন্তু কোনো মানে নেই। নিচে ভূমির সঙ্গে লেগে আছে মানে ভূমি হবে, সেই কনসেপ্টটা কিন্তু ভুল। ঠিক আছে, আমি যে কোণটার সাপেক্ষে বিচার করতে চাইছি তার ঠিক উল্টো যে বাহুটা, সেটাকে আমরা লম্ব বলতে চাইছি। ঠিক আছে, বুঝতে পারলাম, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। লম্ব, তাহলে যেটা লম্ব তার অপর বাহুটাই ভূমি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, বেশ ভালো, বুঝতে পেরেছি তাহলে। আচ্ছা, এবার এই সাইন কস ট্যান এদের মধ্যে কিছু সূত্র আছে, কিছু সম্পর্ক আছে, আরও সেই সম্পর্কগুলো জানা আছে? রূপসা, একটা দুটো বলি। ইয়েস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যোগ করে 1 হয়। ভেরি গুড। নাম্বার 2, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে 1 লেখা হয়। আচ্ছা, এখান থেকে অনেকগুলো সূত্র তৈরি করা যাবে। কেউ চাইলে বলতেই পারে সেক স্কোয়ার থিটা, সেটাকে লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা কেউ চাইলে
ট্যানটাকে এদিকে এনে ট্যান স্কোয়ার থিটা সূত্র বলতে পারতো সেক স্কোয়ার থিটা -1, সবগুলো ইউজ করতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা চাইলে বলতে পারতাম কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা উল্টোটা বলতে পারতাম যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করছি না অসুবিধা হচ্ছে কোথাও। আচ্ছা, নাম্বার 3 আরেকটা আছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটাও কিন্তু 1 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকেও কি সূত্র আমি বলতে পারবো, এই যে কোসেকটা রেখে দিলাম, এটা ওদিকে নিয়ে গেলাম, তাই কোসেক এই মানটা লিখতে পারছি। একইভাবে আমি যদি এটাকে এদিকে এনে 1টাকে এদিকে নিয়ে যেতাম, তো সেই ক্ষেত্রে আমি এই আরেকটা সূত্র পেতাম। বুঝতে কি পারলেন? এই এতগুলো সূত্র কিন্তু আমাদের ক্লাস 10-এ ছিল। তার সাথে আরেকটা জিনিস ছিল, এদের মধ্যে আবার দুজন দুজন করে একে অপরের পূরক আছে। বলতে পারবো কে কার পূরক? সাইন আর কস কিন্তু একে অপরের পূরক। একইভাবে ট্যান আর কট একে অপরের পূরক, আর সেক আর কোসেক একে অপরের পূরক। আচ্ছা, এই পূরক মানেটা কি? কেন? যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সেই দুটো কোণকে একে অপরের পূরক বলা হয়। পড়েছি না এগুলো? সব 9-এ পড়েছি, তাই তো? মনে পড়ছে হালকা হালকা? আচ্ছা, তাহলে কেন যখন এদেরকে পূরক বলছি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি সূত্র লিখতে পারি এখান থেকে যে সাইন 90 মাইনাস থিটা, সেটাকে কিন্তু কস থিটা লেখা যাবে। ঠিক আছে, একইভাবে যদি কেউ বলে যে কস 90 মাইনাস থিটা, সেটাকেও কিন্তু আবার সাইন থিটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই যে সম্পর্কটা আমি লিখলাম যে সাইন 90 মাইনাস থিটা কস থিটা আর কস 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে এই সূত্রটা কাদের কাদের মধ্যে থাকবে? ট্যান আর কটের থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেক আর কোসেকের থাকবে। এই সেম জিনিসটা মানে আমি বলতে চাইছি ট্যান 90 মাইনাস থিটা সেটা হয়ে যাবে কট থিটা, আবার কট 90 মাইনাস থিটা সেটা হয়ে যাবে ট্যান থিটা। আশা করছি প্রত্যেকটা ক্লিয়ার হলো, তাই তো? আচ্ছা, কোথাও কোনো সমস্যা আছে? এবার আমাদের একটা টেবিল ছিল, মনে আছে টেবিলটা? মানে সাইন 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান, এগুলোকে মুখস্থ করেছিলাম? আদৌ করেছিলাম? শুনি, কস 60 ডিগ্রি ভ্যালু 60, cos 60 মান ভেরি গুড। sin 30 একটু এখানে দেখি না, cos 60 মানটাও কি বললো? 1/2 বললো। আচ্ছা, তাহলে এখানে আমি থিটার মানটা 60 লিখলাম, তাহলে cos 60, তাহলে এখানে যে 60 বসিয়ে তাহলে কত হবে? 90 মাইনাস 60 মানে sin 30। তাহলে cos 60-রও মান যা হবে sin 30-রও মান তাই হবে। ও যেহেতু হাফ বলে ফেলেছে, তাই তো আমি সঙ্গে সঙ্গে হাফ বলে দিতে পারবো এখানে দিকে তাকিয়ে, তাই না? বুঝতে পারলাম? tan 45 জানা আছে? না জানলেও এই সূত্রটা থেকে এটাও বলা যাবে। কেন? sin 45 আর cos 45 মান সমান, এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে যদি 45 বসিয়ে দিই, তাহলে cos 45 সমান সমান sin 90 মাইনাস 45 মানে 45। তাহলে cos 45 আর sin 45 যেহেতু সমান, tan 45 কি লিখতে পারবো? sin 45 বাই cos 45 মানে আলটিমেটলি কত? 1। ঠিক আছে, তাহলে একটু বুদ্ধি লাগালেও বের করা যায়। যাই হোক, আমি টেবিলটা লিখে দেবো। তো টেবিলটা লেখার আগে আমার একটু মনে হলো যে আমরা তো কোণ সম্বন্ধে আলোচনা করছি, তো কোণ মাপার তো অনেকগুলো পদ্ধতি আছে। বেসিক্যালি আমরা দুটোই পড়ি, কিন্তু পদ্ধতি 3টে আছে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে বৃত্তীয় আর ষষ্ঠিক। মানে বৃত্তীয় মানে যেটা বলছে যে একটা হচ্ছে কোণ, ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি বলছি, আর একটা ওই রেডিয়ান পড়েছি না? মনে পড়ছে রেডিয়ান? মনে পড়ছে? যদি না পড়ছে তো ঠিক আছে, আমাকে লিখে দিতে হবে, অসুবিধা নেই। তো রেডিয়ান আর ডিগ্রির সম্পর্ক জানি না? আচ্ছা, রেডিয়ান জিনিসটা কি জানা আছে? রেডিয়ানটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, ভেরি গুড। কিন্তু রেডিয়ান জিনিসটা কি? একদম ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বৃত্তীয় পদ্ধতি বলছি কেন? বৃত্ত আছে তো নাকি? ওর রেডিয়ান জিনিসটা আমাকে বলতে পারবে? মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই যে আমরা যদি বলি কোণ মাপার যে পদ্ধতিটা ডিগ্রি, তো ডিগ্রিতে কি হচ্ছে যে এই যে এটাকে তো এক সমকোণ বলছি, এই এক সমকোণটাকে 90টা সমান ভাগে ভাগ করা হচ্ছে, আর প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলা হচ্ছে। ক্লিয়ার? সেই ডেফিনেশনটা, এরকমই কিছু একটা ডেফিনেশন কিন্তু আমাদের এসেরও আছে, ওই রেডিয়ানেরও আছে। ঠিক আছে, এখন বিজ্ঞান মঞ্চ হয় না, না
লাস্ট কবে দিয়েছিলাম বিজ্ঞান মঞ্চ? এইটা, তারপর থেকে আর নেই না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তো আমি একটু বলি রেডিয়ান জিনিসটা কি। আরেকটা আছে আমাদের গ্রেডিয়েন্ট, কাজে লাগে না, বলে দিচ্ছি, মাথায় থাকুক হালকা করে, ঠিক আছে? কি বললাম? গ্রেডিয়েন্ট সিস্টেম, ওটা আমাদের কাজে লাগে না, ঠিক আছে? একটু শুধু জেনে রাখবো। ওখানে কি করা হয়, এই এক সমকোণ মানে 90 ডিগ্রিটাকে, 90 ডিগ্রি না, এক সমকোণই বলছি, এখানে আমরা কত ভাগে ভাগ করেছিলাম? 90টা সমানভাগে ভাগ করেছিলাম। আমরা গ্রেডিয়েন্ট সিস্টেমে কি করব, 100টা সমান ভাগে ভাগ করব, আর প্রত্যেকটা ভাগকে বলবো 1 গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কিন্তু আসছি আমি যেটা বলছিলাম যে রেডিয়ান জিনিসটা কি। আমরা রেডিয়ান ডিগ্রির সম্পর্ক জেনে গেছি, সবই ভালো কথা। ষষ্ঠিক পদ্ধতিটাকেই বলা হচ্ছে কোণ ডিগ্রি, আর রেডিয়ানটাকেই বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণ মাপার একক। খুব সুন্দর বলেছে ও, কিন্তু কথা হচ্ছে সংজ্ঞাটা কি, জিনিসটাকে একটু ভালো করে জানতে হবে তার গভীরে, যেন বাকিদের থেকে আমরা একটু আলাদা হয়, তাই তো? সবাই যদি একই জিনিস জানবে তাহলে তো কিছু লাভ হলো না, একটু তো আলাদা শিখতে হবে। এগুলো যদিও সবাই বলে, এগুলো আলাদা কিছু না, সবাই বলতে পারে এগুলো। যাই হোক, তো রেডিয়ান জিনিসটাকে একটু জানি আমরা। বলছে যে একটা বৃত্ত, ওই বৃত্তচাপ, তার একটা বৃত্তচাপ নিয়েছি আমি, ঠিক আছে? এই বৃত্তচাপটার যা দৈর্ঘ্য হবে, ঠিক আছে, তার ব্যাসার্ধটাও সমান থাকবে। সাপোজ পাতি কথা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান আমি একটা বৃত্তচাপ নিলাম। যদি একটা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হয় 10 সেন্টিমিটার, তো আমি 10 সেন্টিমিটার বৃত্তচাপটাকেও নিলাম। ক্লিয়ার হলো? এবার এরা দুজনে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। কথাটা ক্লিয়ার হলো আমার? কি বলতে চাইলাম আমি, একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিলাম। একটা বৃত্তের ব্যাসার্ধ বুঝি, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য, মানে এর যা দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যটা কিন্তু একই হবে। একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিলাম, তারা দুজনে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। জিনিসটা ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো এতদিন রেডিয়ান সম্বন্ধে আমরা একটু জানতাম না, অজ্ঞাত ছিলাম, এবার জানতে পেরেছি। আচ্ছা, এবার আমি আসছি ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্কটা তাহলে কি। বলা হচ্ছে যে পাই রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান তার ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি। কি বললাম? পাই রেডিয়ান তার মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি কাউকে বলি যে 1 ডিগ্রি, তার মানটা কত হবে তাহলে? পাই বাই 180 রেডিয়ান। বা যদি বলি 1 রেডিয়ান, তো সে কত বলবে আমাকে? 180 বাই পাই ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এবার এটা উপরেরটা তো, আচ্ছা, 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান। আমি এই ইয়েটা বুঝি, ঐকিক পদ্ধতি বুঝি। 5টা কলমের দাম 10 টাকা হলে একটা কলমের দাম কত? 10কে 5 দিয়ে ভাগ করি না? এই তো তাই করলাম। 180টার দাম হচ্ছে পাই রেডিয়ান, তাহলে একটার দাম কত হবে? পাইকে 100 দিয়ে ভাগ করবো, তাই না? আচ্ছা, একইভাবে তাহলে আমরা 1 রেডিয়ানটাও বের করলাম। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি যে 1 ডিগ্রির মান তো বুঝলাম পাই বাই 180, তো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রিকে যদি আমি নিয়ে যেতে চাই রেডিয়ানে, তাহলে আমি কী করব? তাকে পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে 60কে যদি পাই বাই 180 দিয়ে গুণ করে দেওয়া হয়, মানে 63 যা 180 হয়, তাহলে কি বুঝলাম যে এই কোণটা 60 ডিগ্রি, তাকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে বা রেডিয়ানে লিখি, তখন সেটাকে আমি পাই বাই 3 আকারে প্রকাশ করব। বুঝতে পারলাম? যদি আমি একইভাবে বলতাম 45 ডিগ্রি কত হবে, আবার ওই 45কে গুণ করতাম, পাই বাই 4 আসবে। বুঝতে পেরেছি? একইভাবে যদি বলতাম 30 ডিগ্রি কত আসবে, 30 ডিগ্রি মানে সেটা আবার পাই বাই 6 হয়ে যাবে, কাটাকাটি করে দাঁড়াচ্ছে, ঠিক আছে? আর 90 ডিগ্রি মানে আমাদের সেটা দাঁড়াবে কিন্তু পাই বাই 2, খুবই স্বাভাবিক। 180 ডিগ্রি যদি পাই হয়, তো 90 ডিগ্রি পাই বাই 2 হবে। আচ্ছা, আর কিছু কাজে লাগবে? আপাতত না, কারণ আমাদের এই 4টে অ্যাঙ্গেলই কাজে লাগে, 30, 60, 45, 90টাই আপাতত কাজে লাগে ওই টেবিলটার ক্ষেত্রে। আচ্ছা, ছোটোবেলায় যখন টেবিলটা পড়েছি তখন কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসেনি যে সাইন আর কসের মান কি শুধুমাত্র 0 থেকে 90-এর মধ্যেই পাওয়া যায়, না আরও আছে? আমরা যে টেবিলটা পড়েছিলাম সেটাতে কিন্তু মানগুলো 0 থেকে 90-এর মধ্যেই ছিল, তার উপরে বা তার এইদিকে ছিল কি? ছিল না। কিন্তু আমরা সাইনের মান
যে কোনো কোণের ক্ষেত্রে বের করতে পারি। আমি চাইলে সাইন 1 ডিগ্রিও বের করতে পারি, 3 ডিগ্রি বের করতে পারি, 2.5 ডিগ্রি বের করতে পারি, জটিল হবে কিন্তু বের করতে পারি। ঠিক আছে, আপাতত আমরা প্রথম চ্যাপ্টারে যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 10-এ যে জিনিসটা ছিল সেইটাকে আমরা এখানে কন্টিনিউ করছি, মানে অল্প একটু শিখবো। ঠিক আছে, তারপরে যে নেক্সট চ্যাপ্টার থেকে আমরা এগোবো সেখান থেকে 11 যে শুরু হবে। এখনও কিন্তু নতুন ক্লাস 11-এর কোনো সূত্র শেখাইনি, তাই না? যা যা বলেছি সব 10-এ কিন্তু অলরেডি ছিল, শুধু আমি একটু করে ব্রাশ আপ করিয়ে দিলাম, একটু করে মনে করিয়ে দিলাম। জানো ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে আমাদের থাকতো না, যখন আমরা 10-এ উঠলাম বা 9-এ উঠলাম বা 8-এ উঠলাম, একটা প্রথম চ্যাপ্টারই থাকতো পূর্ব পাঠের পর্যালোচনা, থাকতো না? তো এখন আমরা তাই করছি, ত্রিকোণমিতিটাকে জাস্ট আগে যা ছিল সেটাকে একটু নতুন করে একটু ভেরিফাই করে নেব, কারণ এরপরে কিন্তু লেভেলটা প্রচুর হাই হয়ে যাবে। ঠিক আছে, তখন যেন ভালো করে বুঝতে পারি, তাই লেভেলটাকে এখন থেকে সোজা করে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 10-এ অনেক অঙ্ক নিজে থেকে করতে পারতাম তো, এখানে অনেক অঙ্ক নিজে থেকে পারবো না করতে। ঠিক আছে, তো এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। মানে বাকি 95 জনের মধ্যে আমি ওদেরকে আগের দিনও বলেছি যে এরকম মানে নতুন অঙ্ক করতে পারছে না 100 জনের মধ্যে 95 জনই পারছে না, 5 জন পারছে, তারা এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, তো তাদের কথা ভাবলে হবে না যে ওই 5 জন পারছে আর বাকি অনেকেই পারছে না। কিন্তু আমার ফলটা কোথায় হবে? এটা কিন্তু আর ফল না যে আমি নতুন অঙ্ক করতে পারছি না, কিন্তু আমার ফলটা কোথায় হবে? আমি যদি নতুন অঙ্কটা স্যার করে দেওয়ার পরেও আমি বাড়িতে প্র্যাকটিস করছি না আর পরে করতে পারছি না, তখন কিন্তু আমার ফল্ট। ঠিক আছে, প্রথমে অঙ্কটা না পাওয়াটা কোনো রকমে নিজের ফল্ট না, কারণ লেভেলটা কিন্তু 10 থেকে অনেক অনেক হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো না পারলে ঘাবড়াবো না, কিন্তু আমি করে দেওয়ার পরেও বাড়িতে প্র্যাকটিস করছি না আর তারপরে পারছি না, সেটা করলে কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো। ঠিক আছে, ফাঁকি মারা একদমই যাবে না, আমি কন্টিনিউয়াস পরীক্ষা নিতে থাকবো। ঠিক আছে, কারণ প্রথম দিন থেকে সিরিয়াস না হলে এটা একটা পুরো 2 বছরের কোর্স। অনেকে ভাবে যে 11-এ একটু যেমন তেমন করে পড়ে নিলাম, 12-এ গিয়ে একদম রেজাল্ট একদম আমাকে ভগবান দিয়ে দেবে যেন উপর থেকে, হয় না। এটা পুরোপুরি 2 বছরের কোর্স, সব সাবজেক্টেই তাই। প্রথম থেকে লেভেলটাকে বাড়াতে পারে, তারপরে গিয়ে 12টা ইজি মনে হবে। প্রথমে 11-এ নেই কিছু আর 12-এ গিয়ে হয় না ওরকম। যাই হোক, তো আমি টেবিলটা বলে দেবো, টেবিলটা বলে দেওয়ার পরেই আমি তাহলে একটা অঙ্ক করাতে শুরু করব। ঠিক আছে, টেবিলটা একটু শুধু মনে করিয়ে দিই আমি। ওকে, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এই 3টাকেই লিখবো আমি, বাকিগুলো বাড়ি থেকে হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, তো প্রথমে থিটার মানটা আসছে 0 ডিগ্রি, তারপরে 30, 45, 60 আর 90। আচ্ছা, সাইন শুরু হবে 0 থেকে, সাইন 0-র মান 0, সাইন 30-র মান কত হয় জানা আছে? 1/2 বললো এক্ষুনি। সাইন 45, ভেরি গুড, 1/√2। সাইন 60, √3/2, 1। এবার এটাকে উল্টো করে লিখে যাবো কেসের ক্ষেত্রে, মানে ওই দিক থেকে 90 থেকে শুরু করবে, এটা 1, তারপর এটা হয়ে যাবে √3/2। কারণটা ওটাই বললাম পূরক, ওই কারণটার জন্য হচ্ছে এটা, এই দুটো সমান, তাই 1/√2 হলো। এটা 1/2, এটা 0, এটা মুখস্থ করতেই হবে, এগুলো ছাড়া কোনো গল্পই নেই। ট্যান থিটা, ট্যান 0, 0। ওকে, ট্যান 30, 1/2কে √3 ভাগ করে দেবো, তাহলে 1/√3 আসবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 2 কেটে গেলে √3, আর এইটা কত লিখবো? অসঙ্গত, আনডিফাইন্ড, তাই তো? ইনফিনিটি না কিন্তু। ঠিক আছে, অ্যাকচুয়ালি অসঙ্গত। কেন অসঙ্গত? কোনো সংখ্যাকে না 0 দিয়ে ভাগ করা যায় না। শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। মানে যখনই সামথিং বাই 0 আসবে, মানে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য সঙ্গে সঙ্গে অসঙ্গত বলতে হবে এটাকে। 1/0 বলাই যাবে না, কি বলতে হবে এটাকে? অসঙ্গত। আমরা এটাকে আনডিফাইন্ড বলছি, সিম্বলটাকে এরকম লিখছি, ইনফিনিটি না কিন্তু এটা। ঠিক আছে, আনডিফাইন্ড, ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কোসেকটা ঠিক এগুলো উল্টো উল্টো হয়ে যাবে, সাইনের উল্টো উল্টো প্রত্যেকটা। সেকটা হবে কসের উল্টোগুলো, আর কটটা হবে ট্যানের উল্টোগুলো। আমি আর নতুন করে বলছি না। ঠিক আছে, তো আমার পরের দিন থেকে যতগুলো সূত্র লিখিয়েছি প্লাস এই টেবিলটা সবারই যেন একদম ঠোঁটে থাকে, আমি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যেন আমি রিপ্লাই পাই একেবারে। ঠিক আছে, ওকে ফাইন। একটু বইটা খুলে নেব। রূপসার বইটাতে একটু সমস্যা হতে পারে, পুরোনো বই তো,
একটু সমস্যা হতে পারে, একটু না হলে এই বইটা দেখে নিতে হবে অদিতির। এই যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ যে চ্যাপ্টারটা হবে ওই চ্যাপ্টারটাই করবো আমরা। ত্রিকোণমিতি শুরু হয়ে ওই কোণ পরিমাপন ওই চ্যাপ্টারটা আপাতত করলাম না, ওই চ্যাপ্টারটা সিলেবাসে নেই এমনটা কিন্তু না, আছে সিলেবাসে, খুব বেশি কিছু নেই, পরে একটা দুটো জিনিস দেখিয়ে দেবো, ঠিক আছে। আপাতত ওটাকে অ্যাভয়েড করলাম, ঠিক আছে, কারণ ওটা আমাদের মেন না, মেন যেটা সেটাতে ফোকাস করছি আপাতত, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারটা বাদ, এই যে সেকেন্ড চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ, সেই চ্যাপ্টারটা কিন্তু খুললাম, ঠিক আছে। আচ্ছা, একটু তার আগে বলে দিচ্ছি আমি, একটু মনে রাখতে হবে যে সাইন থিটা আর কস থিটা এদের দুজনেরই মান না সব সময় -1 থেকে 1-এর মধ্যেই থাকবে। মানে আমি সাইন 1,00,000 ডিগ্রি যদি বলি তারও মানটা কিন্তু 1-এর বাইরে যেতে পারবে না, বুঝতে পারলাম। সব সময় সাইন থিটার মানটা -1 আর 1-এর মধ্যে থাকবে, ক্লিয়ার? ওকে, একই গল্প কস থিটার জন্যও -1 থেকে 1-এর মধ্যে থাকবে। আর সেক আর কোসেক এদের গল্পটা কীরকম, সেক বা কোসেক যারই কথা বলি না কেন, এদের দুজনেরই একই গল্প, এদের মানটা হয় -1-এর থেকে বড় হবে, কি বললাম, -1-এর থেকে বড়, অথবা -1-এর থেকে ছোট, খুবই স্বাভাবিক, -1-এর থেকে ছোট হবে, লেস দ্যান -1, আর 1-এর থেকে বড়, ঠিক আছে। এবার আমি একটা নাম্বার লাইনের মধ্যে একে দেখাচ্ছি, এইদিকে -ইনফিনিটি থাকে না আর এইদিকে ইনফিনিটি থাকে না। আচ্ছা, এবার মাঝখানে কোথাও একটা 0, তাহলে নিশ্চয়ই এখানে -1 আর এখানে 1, ভালো করে বুঝবো, ঠিক আছে। সাইন আর কস ওদের জায়গা হচ্ছে এইটুকুটা, সাইন থিটা আর কস থিটা এই -1 থেকে 1-এর মধ্যেই থাকবে, আমি যে কোনো অ্যাঙ্গেল দিই না কেন। সেক আর কোসেক হয় -1-এর থেকে ছোট হবে, বড় আমি ভুল করে বলছিলাম, হয় -1-এর থেকে ছোট হবে মানটা, আর না হয় 1-এর থেকে বড় হবে, কিন্তু এর মাঝে জীবনে হতে পারবে না, ঠিক আছে। কারণ আছে এগুলো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই, এর মাঝে হবে না। এবং তাহলে এখানে কাদের কাদের মান বললাম, সেক আর কোসেক হয় -1-এর থেকে ছোট আর না হয় 1-এর থেকে বড়, আর দুজন হচ্ছে রাজা, কে, ট্যান আর কট, ওদের মান যা খুশি হতে পারে পুরো বাস্তব সংখ্যার মধ্যে, ঠিক আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, ফাইন, অঙ্ক করব এবার। এই পুরনো নতুন বইটাতে কী করেছে, চ্যাপ্টারটাকে ছোটো করতে গিয়ে সব ভারী ভারী অঙ্কগুলোকে ঢুকিয়ে দিয়েছে, সহজ অঙ্ক একদমই নেই, যে একটু শেখার জন্য কিছু সহজ অঙ্ক দেবে। সেক আর কোসেক হয় -1-এর থেকে ছোট আর না হয় 1-এর থেকে বড়। হ্যাঁ, কোন বসালাম, ডিগ্রি বসানোর পর যে মানটা পাবো, সেই মানটার কথা বলা হচ্ছে। ডিগ্রি আমি যা খুশি বসাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, এই জন্য চিত্রণটা পড়া জরুরি ছিল, পড়াতে পারলাম না, সেটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। সেটাই দেখলাম যে অনেকটা অসুবিধা হচ্ছে, সেটা অসুবিধা হচ্ছিল, অল্প অল্প হচ্ছিল, ঠিক আছে। পরে কোনো একদিন আমরা সম্বন্ধ চিত্রণ পড়বো, পড়তে তো হবেই, সিলেবাসে তো আছে, কিছু করার নেই। কারণ এই যদি আমি এখন চিত্রণ পড়ে থাকতাম তখন আমি বলতে পারতাম ক্ষেত্র উপক্ষেত্র এগুলো বলতে পারতাম, এখন আমি বলতে পারছি না। যখনই বলতে যাচ্ছি যে মানে এই যে সাইনের মান দেবটাকে ক্ষেত্র বলে আর পাওয়াটাকে বলে হচ্ছে পাল্লা, এগুলো বলতেই পারছি না, এখন সমস্যায় পড়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, কিছু করার নেই। চিত্রণ পড়াতে শুরু করলে সবারই ঘুম পেয়ে যাবে, চ্যাপ্টারটা এমন চ্যাপ্টার। ওকে, আমরা উদাহরণ একটা দিয়ে শুরু করছি, খুলি উদাহরণ একে কী আছে পড়ি। উদাহরণ 1, পেজ নাম্বার পরের পেজে এই তো 103 পেজে, হ্যাঁ। উদাহরণ 1, কোশ্চেনের পড়ি, কী বলতে চাইছে আছি। আচ্ছা, পারবো না মানে কি সবাই পারবো না, না কিছু কিছু পারবো নিজে থেকে আবার। আচ্ছা, প্রথম কি বলেছে অঙ্কটাতে আমাকে ABC ত্রিভুজের 3টি কোণ দিয়েছে, প্রত্যেকটি সূক্ষ্মকোণ মানে 90 থেকে ছোট, তাই তো। ওকে, আর প্রথমে বলেছে সাইন
বি প্লাস সি মাইনাস এ, তার মানটা বলেছে 1। আরেকটা কি বলেছে, ট্যান সি প্লাস এ মাইনাস বি, তার মানটা বলেছে 1/, শুধু √3 আছে। ওকে, √3, আর কিছু বলেনি না? ওকে ফাইন। আচ্ছা সাইন কত ডিগ্রির মান 1 হয়? 90, তাই তো? এখানে 90 লিখে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারবো বি প্লাস সি মাইনাস এ, তার মানটা 90 ডিগ্রি। সাইন কিন্তু কাটবো না, কাটলেই কিন্তু নাম্বার কেটে নেবে একদম। কেউ যদি ভুলে ওইভাবে সাইন কেটে দিয়ে লিখছে না, অ্যাকচুয়াল জিনিসটা অন্য কিছু হচ্ছে, কাটতে পারবো না। ঠিক আছে, মনে মনে হয়তো ঢুকিয়ে নিলাম যে কাটছি, কিন্তু কাটবো না খাতা কলমে। ওকে ফাইন। এখানেও ট্যান সি প্লাস এ মাইনাস বি, একটু আগেই বললাম না ট্যান কত ডিগ্রি মান √3? 60। ঠিক আছে, যদি গন্ডগোল হয় যে এই যে আমার গন্ডগোল হতো পার্সোনালি 1/√3 আর √3 মধ্যে, যে কোনটা 30 ডিগ্রির মান কোনটা 60 মান, আমি কনফিউজ হতাম। আচ্ছা √3 বড় না 1/√3 বড়? √3 বড় না 1/√3 বড়? √3 বড়, নো ডাউট। 30 বড় না 60 বড়? 60 বড়। যে বড় তাকে বড়টা দাও, যে ছোটো তাকে ছোটোটা দাও। আমার প্রচুর কনফিউশন হয় ছোটোবেলায় যে কোনটা 30 কোনটা 60। আমি দেখলাম যে বড় তাকে বড়টা দাও, যে ছোটো তাকে ছোটোটা দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এখান থেকে লিখতে পারছি আমরা ট্যান 60। এরকম অনেক সূত্র মনে রাখার টেকনিক বলবো আমি, ঠিক আছে, যেগুলো আমার নিজের তৈরি করা। আমার যেগুলো ভারী মনে হয় যে আমি পারছি না মনে রাখতে, আমি একটা কিছু টেকনিক নিজে থেকে তৈরি করে নিই। যাই হোক, সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি বলতে পারি। আচ্ছা আমার কাছে অচেনা নাম্বার কটা? 3টে, এ বি সি, কিন্তু সমীকরণ দুটোই রয়েছে, সমাধান কি করতে পারবো? না, পারবো না। না, যতগুলো অচেনা থাকবে আমার ঠিক ততগুলোই সমীকরণ লাগবে সমাধান করার জন্য, ততগুলো, তার থেকে বেশি হলে অসুবিধা নেই। কিন্তু আমার কাছে এখানে অচেনা বস্তু কটা? 3টে। কমপক্ষে আমাকে এখানে 3টে সমীকরণ দরকার এই এবিসির মানগুলো বের করার জন্য। তাহলে একটা সমীকরণ আমি কোত্থেকে নিয়ে আসবো এখন? আকাশ থেকে উঠিয়ে নিয়ে আসবো নাকি? দেওয়াই তো নেই বই আর কিছু। অবশ্যই দুটো তো পেয়ে গেছি, নো ডাউট। আরেকটা? ভেরি গুড। কেন? ত্রিভুজ তো, ত্রিভুজের 3টে কোনো সমস্ত 180 ডিগ্রি হয় জানি তো আমরা, তাই না? আমরা জানি বলেই লিখে দেবো এখানে আমরা। আচ্ছা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর আমরা জানি বলে লিখে দিচ্ছি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। 3টে সমীকরণ পেয়ে গেছি। এবার এই 3টেকে সমাধান করব। সমাধান করার অজস্র পদ্ধতি আছে, যে যেমন খুশিভাবে করতে পারে। আমার যেটা প্রথমে মনে হলো যে আমি 1 আর 2কে না যোগ করে দেবো, আমি 1 আর 2কে যোগ করে দেবো। কী হবে তা যোগ করার পর? এই যে বি আর বি কেটে যাবে, এ আর এ কেটে যাবে, তাই না? এই যে বি আর মাইনাস বি কেটে গেল, মাইনাস এ আর এ কেটে গেল, কেটে যাওয়ার পর সি আর সি যোগ করলে 2c, 2cর মানটা কত হবে? 90 আর 60 যোগ করলে 150, মানে সি এর মানটা তাহলে কত? 75 ডিগ্রি। আচ্ছা একইভাবে তাহলে আমি এবার যেহেতু সি এর মানটা পেয়ে গেলাম, তো এবার তাহলে আমি বলতে পারি 1 নং থেকে বি মাইনাস এ, তার মানটা কত? 90, আর এখানে প্লাস সি ছিল না, তো ওইদিকে গেলে মাইনাস সি হয়ে যাবে। তাহলে 90 মাইনাস 75, সেটা কার মান? বি মাইনাস এ এর মান। এখান থেকে আবার সির মানটা বসিয়ে দিলে এ মাইনাস বি, তার মানটা কত? তার মানটা পেয়ে যাব আমি 60। ও আচ্ছা, এই দুটো থেকে সমাধান করলে তো হবে না, ঠিক আছে থাক। বি মাইনাস এ, তার মানটা এটা পেয়ে গেছি। আর এখান থেকে আমি জানি যে এ প্লাস বি প্লাস সি আছে 180, তাহলে এখান থেকে এ প্লাস বি তার মানটা পেয়ে যাবো কি? কেন? সিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 180 মাইনাস সি, সি এর মানটা 75, 180 থেকে 75 বিয়োগ করে দিচ্ছি, তাহলে পেয়ে গেলাম 105 ডিগ্রি। এবার এইটাকে সাপোজ 4 নাম্বার বললাম, এইটাকে 5 নাম্বার বললাম। এবার এই 4 আর 5কে যদি আমি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? এ আর এ কেটে যাবে, কেটে গিয়ে আমি 2বির মানটা পেয়ে যাবো 120 ডিগ্রি। এখান থেকে আমি বি এর মানটা পেয়ে গেলাম কিন্তু 60 ডিগ্রি। আমি কি বললাম? সমাধান করার অজস্র পদ্ধতি আছে, অজস্র, ঠিক আছে। আমার যেমন খুশি আমি করতে পারি। আমি চাইতাম কি করতাম, এখান থেকে সি এর মানটা বের করতাম, যেটা বেরোতো এ বি দিয়ে বেরোতো,
ওই সি মানটাকে আমি এখানে এখানে বসাতাম, তাহলে এখানে এই মানটা হয়ে গেল এ আর বি দিয়ে, আবার ওই সি এর মানটা আমি এখানে বসালাম, তাহলে এটাও হয়ে গেল এ বি দিয়ে, আর আমি দুটোকে অপারেশন করে নিতাম, তাহলে এ বি পেয়ে যেতাম বা সিটা পেয়ে যেতাম। সমাধান করতে পারি অজস্র পদ্ধতিতে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সমাধান করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বি এর মানটা 60 ডিগ্রি পেয়ে গেলাম, আর বি এর মান 60 পেয়ে গেছি, সি এর মান 75 পেয়ে গেছি, মানে এ এর মান কত হবে, এ এর মানটা দাঁড়াবে 75 আর 60 যোগ করলে 135, 180 থেকে 135 বিয়োগ করলে হয় 45 ডিগ্রি। এবার একটু দেখে নিতে হবে কোথাও সমস্যা আছে কিনা, থাকলে আমি বলে দেবো আরেকবার। সংক্ষিপ্ত 6-এ কি বলেছে দেখা যাক। বলেছে tan স্কোয়ার থিটা, তার মানটা কত বলা আছে 1 মাইনাস ই স্কোয়ার, আর প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে আমাকে, সেক থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা, tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা, তার মানটা দেখাতে বলেছে 2 মাইনাস ই স্কোয়ার, তার পাওয়ার আবার দিয়েছে একটা 3/2, এটাই তো প্রমাণ করতে বলেছে। আচ্ছা, অঙ্কটাকে না স্টার দিয়ে রাখবো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কটা, হ্যাঁ স্টার দিয়ে রাখবো, বইয়ে খাতাতে সব জায়গায় স্টার দিয়ে রাখবো অঙ্কটা। আর উদাহরণ একটা অঙ্ক আছে, সেটাতে 5টা স্টার দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে আমাদের উদাহরণ 4, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারও টেস্টে পারে অনেক জায়গায় দেখতে পেয়েছি অঙ্কটা। উদাহরণ 4, ওকে। এই অঙ্কটা কী করে করব তাকাবো এবার সবাই। এখানে কী দেখতে পাচ্ছি 2 মাইনাস ই স্কোয়ার, তাই না? আমরা না ডান দিক থেকে শুরু করছি, আগে রাইট হ্যান্ড সাইড। কী আছে রাইট হ্যান্ড সাইডে 2 মাইনাস ই স্কোয়ার, আর তার পাওয়ারটা কত বলে দিয়েছে 3/2। আচ্ছা, এটাকে লিখতে পারবো 1 প্লাস 1 মাইনাস ই স্কোয়ার, তার পাওয়ার 3/2, 1 আর 1 যোগ করলে 2 হয়তো লিখে যাবে। এটা কেন লিখলাম, কারণ আমি 1 মাইনাস ই স্কোয়ারের মান জানি, কত জানি tan স্কোয়ার থিটা। ঠিক আছে, ত্রিকোণমিতির অঙ্ক করার অনেক পদ্ধতি হয়, একটা অঙ্ক 3-4 ভাবে করা যাবে, যে যেভাবে খুশি করতে পারে, ঠিক আছে, ঠিক হলেই হচ্ছে। তাহলে এটা 1 প্লাস এই মানটাই বসিয়ে দিলাম tan স্কোয়ার থিটা, তার পাওয়ারটা আছে 3/2, তাই তো। আচ্ছা আচ্ছা, এটা সেক স্কোয়ার থিটা হয়ে যাবে না? এটা যদি সেক স্কোয়ার থিটা হয়ে, সূত্র আছে একটু আগে বলেছি, সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ারটা 1 হয়, সেই সূত্র থেকে এটা বের করতে পারবো, পরের দিন মুখস্থ হয়ে যায় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সেক স্কোয়ার থিটা, তার পাওয়ারটা আমি 3/2 লিখছি, তাহলে এক কাজ করলাম, আমি কি লিখতে পারবো সেক থিটা, তার পাওয়ারটা 2, তার আবার পাওয়ার 3/2, পাওয়ার তো গুণ হয় এরকম করে। আচ্ছা, তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে সেক থিটার পাওয়ার 3, তার মানে এটাকে লেখা যাবে সেক কিউব থিটা। আচ্ছা, এটা জানি কি অনেকেই জানে না হয়তো, সাইন থিটা তার স্কোয়ার করলে কিন্তু সেটা সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। হ্যাঁ, একই গল্প আমি এখানে ইউজ করি, সেক স্কোয়ার থিটা ছিল, ওটাকে সেক থিটার হোল স্কোয়ার লিখেছি, আর যেহেতু 3/2 অলরেডি ছিল, তাই তার সাথে মাল্টিপ্লাই করেছি। ক্লিয়ার? ওকে, এটা আসলো আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড থেকেও একই জিনিসই আসবে, তাই জন্যই দুটো সমান হবে। দেখা যাক লেফট হ্যান্ড সাইডে কী আছে, সেক থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা। সেক থিটার ভ্যালু সবারই জানা 1/cos থিটা। আচ্ছা, ট্যানকে লিখছি আমি sin/cos, তাই যেহেতু উপরে সাইন কিউব লিখে দিলাম, তাহলে আর নিচেও cos কিউব। অসুবিধা হলে কিন্তু বলতে হবে সঙ্গে সঙ্গে আমাকে। tan থিটা হয় sin θ/cos থিটা, যেহেতু tan কিউব রয়েছে তাই sin কিউব/cos কিউব লিখেছি। আর কোসেকটা আবার আমরা কি শিখলাম, যে 1/sin থিটা হয়, তাই না? আচ্ছা, এই সাইন থিটাটা যদি কেটে দিই, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল না? একটা সাইন থিটা কেটে দিলাম। আচ্ছা, এবার যা পড়ে আছে সেটাতে আমি লসাগু করলাম, cos থিটা আর cos কিউব থিটা, লসাগু করলে কত হবে cos কিউব থিটা, তাই তো লিখে দিলাম। এখানে cos থিটাকে ভাগ করছে, এটা দিয়ে দিলে কত হবে cos স্কোয়ার থিটা হবে, আর সেটাকে 1 দিয়ে গুণ করলে cos স্কোয়ার থিটা, তাই তো। এগুলো তো আশা করছি বোঝাতে হবে না আমাকে। আর এখানে cos কিউব থিটা ইন্টু cos কিউব থিটা 1 হয়, আর 1কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এটা কী দাঁড়ালো 1/cos কিউব থিটা। আমরা একটু আগে শিখলাম যে সেক থিটা মানেই 1/cos থিটা, তাহলে 1/cos কিউব থিটা সেটা উপরে চলে গেলে সেক কিউব থিটা হয়ে যাবে, ব্যাস। তাহলে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আলাদা আসলো, সমান হয়ে গেছে না? ব্যাস, তাড়াতাড়ি করে নিতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা।
আচ্ছা, আমরা কি সবাই দুটো সমীকরণ সমাধান করার অনেকগুলো পদ্ধতি হয়, কি কি শিখেছি আমরা? অপনয়ন তো শিখেছি চোখ বন্ধ করে, তারপরে একটা হয় তুলনামূলক, সেটাও শিখেছি, আর কিছু শিখেছি, বজ্রগুণ শিখেছি, শিখেছি, ভেরি গুড। ভুলে গেছি, তাহলে আর কী লাভ হলো? আচ্ছা, কি করে সমাধান করতে হয় বজ্রগুণ জানা আছে? ভুলে গেছি। বজ্রগুণটা না আমাদের মানে কি বলবো, একটু জটিল মনে হয় প্রথম প্রথম, কিন্তু যদি কয়েকটা অঙ্ক করে ফেলি খুব ভালো স্পিডে, তাহলে সব থেকে সহজ বলবো না আমি, সব থেকে তাড়াতাড়ি কিন্তু বজ্রগুণ পদ্ধতির সমাধানটা বেরোবে, সব থেকে তাড়াতাড়ি, ঠিক আছে? আর বজ্রগুণ কিন্তু আমাদের 11-12 লেভেলে লাগবেই লাগবে, ঠিক আছে? ওটা ছাড়া হবেই না। একটু মনে করিয়ে দিই আমি, ঠিক আছে? সাপোজ দুটো সমীকরণ আছে, a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, একটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই a1 b1 c1 a2 b2 c2 সবই ধ্রুবক, ঠিক আছে? 2x প্লাস 3y মাইনাস 7 এরকমই আসতে হবে, এরকম সমীকরণ অলরেডি সমাধান করেছি আমরা, এখানেও সমাধানের চেষ্টা করছি, ঠিক আছে? কি করব, বেসিক্যালি আমরা প্রথমে x বাই লিখব, আর এখানে মাইনাস y লিখব, আর এখানে 1 বাই লিখব। এবার যখন এই নিচেরটা করবো ক্যালকুলেট, তখন আমি এক্সটাকে পুরোপুরি ঢেকে দিলাম, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের সহ কত আছে b1, তার সাথে c2 গুণ করবো, এই যে, ঠিক আছে? তার মানে v1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মাইনাস ওয়াই বাই। এবার আমাকে অনেকখানে প্রশ্ন করে ফেলে, এর কেন মাইনাস হলো? সূত্র তো আমি তৈরি করিনি, আর সূত্র তো কেউ তৈরি করে দিয়ে গেছে, তাকে জিজ্ঞেস করতে হবে কেন মাইনাস হলো। যাই হোক, তো মাইনাস ওয়াই আছে উপরে, নিচেও একই জিনিস, যখন ওয়াইটা করছি আবার ওয়াইটাকে ঢেকে দিচ্ছি, তখন কি হবে, এইটার সাথে এইটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তার মানে এটা দাঁড়ালো a1 c2 মাইনাস c1 a2। আর যখন 1 বাই করবো তখন কি হবে, তখন c1 c2কে ঢেকে দেবো, তখন তাহলে পড়ে থাকছে a1 এর সাথে b2 মাইনাস b1 এর সাথে a2, a1 b2 মাইনাস b1 a2 হলো। তাহলে x এর মানটা কি হবে, x এর মানটা তখনই হবে যদি আমি এই দুটোকে সমান করে দিই, সেখান থেকে আমি x এর মানটা পেয়ে যাবো না, x বাই সামথিং ইকুয়ালস টু 1 বাই সামথিং। তাহলে x এর মানটা কত হবে, এই জিনিসটা এখানে এসে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে x এর মানটা দাঁড়াচ্ছে b1 c2 মাইনাস c1 b2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস b1 a2। একইভাবে y এর মানটা দাঁড়াচ্ছে, আচ্ছা মাইনাস ওয়াই আছে, তাহলে যে কোনো হয় এর সাথে মাইনাস গুণ করব, না হয় এর সাথে গুণ করব, কোনো একটার সাথে, ঠিক আছে? দুটোর সাথে করে দেবো না আবার ভুল করে, যে কোনো একটার সাথে। তাহলে আমি এটাকে করে দিলাম, এটাকে করে দিলাম a2 c1 মাইনাস c2 a1 ডিভাইডেড বাই যা আছে তাই হলো। আর এখন হয়তো বিশাল কিছু মনে হচ্ছে, a1 b2 এইগুলো লিখছি তাই, কিন্তু সব থেকে ফাস্টেস্ট মেথড হচ্ছে কি এটা সলভ করার জন্য দুটো সমীকরণ, ঠিক আছে? মেথড অনেকগুলো আছে, সব থেকে এটাই ফাস্টেস্ট, আর এটা আমাদের লাগবেই লাগবে 11-12-এর, ঠিক আছে? কোথাও অসুবিধা হলো, মনে থাকবে তো মেথডটা, ঠিক আছে? ওকে, কোশ্চেন আছে কিছু? ওকে, আমাকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে সমাধান করার জন্য, তো আমি একটু দীর্ঘ 3 নাম্বারটা দেখাচ্ছি, কিছু কিছু অঙ্কই দেখাচ্ছি আমি আজকে, বেশি দেখাচ্ছি না। এটা যদি কারো লিখে নেওয়ার থাকে তাহলে লিখে নিতে হবে, কারণ বাই চান্স যদি ভুলে যাই। দীর্ঘ 3 করাচ্ছি। বলেছে ট্যান থিটা প্লাস সাইন থিটা তার মানটা নাকি এম আছে, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার মানটা এন দেওয়া আছে। আচ্ছা, আর আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা বলেছে এম ইন্টু এন, তার মানটা হচ্ছে সাইন স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, ও এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার মানটা প্রমাণ করতে বলেছে 4 ইন্টু রুট ওভার এম এন। ওকে, টুকে নিয়েছি কোশ্চেনটা।
বলেছে এম ইন্টু এন, তার মানটা নাকি এটা আসবে। দেখা যাক, আমরা করি। এম ইন্টু এন, তার মানটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, তার সাথে গুণ করব ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি বলছে আমাকে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবারে এখানে আমি এটাকে সাইন কসের সূত্রে ভেঙে নিচ্ছি। ট্যানকে লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, লিখতে পারবো তো? আচ্ছা, মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি লসাগু করি তাহলে নিচে থাকলো কস স্কোয়ার থিটা, উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। কোথাও কি অসুবিধা আছে কারো? নেই। তাহলে আমি উপরে সাইন স্কোয়ার থিটা কিন্তু কমন নিতে পারবো। কমন নিলে এটা পড়ে থাকবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এটা দাঁড়ালো সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটাটা সূত্র একটু আগেই বললাম, সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই তো? ট্যান সাইন প্লাস কস 1 হয় তো? হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা, আর নিচে আছে কস স্কোয়ার থিটা। আচ্ছা, এবার দেখি সাইন বাই কসটা কি ট্যান হয়ে যাবে না? সাইন বাই কস সেটা ট্যান হয়ে যাবে তো? তাহলে ট্যান স্কোয়ার থিটা লিখে দিলাম, আর তার সাথে সাইন স্কোয়ার থিটা পড়ে আছে। আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল না এমএন এর মানটা? ডান, হয়ে গেছে। একটু ভালো করে বুঝে নিতে হবে, কোনো স্টেপ প্রবলেম থাকলে আমি বলতে হবে তাড়াতাড়ি। তারপরে সেকেন্ড পার্টটা আমি করাচ্ছি। ওকে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এটাকে লিখতে পারবো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তাই তো? আচ্ছা, এবার এম প্লাস এন তার মানে কি ট্যান থিটা প্লাস সাইন থিটা যোগ ট্যান থিটা মাইনাস সাইন থিটা, লিখবো কি না ডাইরেক্ট লিখে দেবো 2 ট্যান থিটা? আচ্ছা, এবার লিখছি ট্যান থিটা প্লাস সাইন থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে ট্যান থিটা প্লাস সাইন থিটা মাইনাস লিখে ট্যান থিটা আর প্লাস সাইন থিটা। ওকে, কাটাকাটি করি, দেখা যাক। সাইন সাইন ঘুরতে গেছে, ট্যান ট্যান ঘুরতে গেছে, ট্যান আর ট্যান যোগ করে 2 ট্যান থিটা ইন্টু 2 সাইন থিটা, তাহলে পড়ে থাকলো কত? 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। এত দূর ঠিক আছে? আচ্ছা, একটু লক্ষ্য করি তো, এখান থেকে এম ইন্টু এন তার মানটা কত আছে? ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমি কি ঠিক বলছি? তাই প্রমাণটা কোথায় গেল? কোশ্চেনে কি ভুল ঢুকেছি কিছু? না, ঠিক আছে। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তার মানটা এম এন আছে, তাহলে ট্যান থিটা ইন্টু সাইন থিটা তার মানটা কি দাঁড়াবে না? রুট এম এন দাঁড়াবে না? আচ্ছা, সেই মানটা তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব। তাহলে 4টা থাকলো বাইরে, আর এটার মানটা রুট এম এন, এটাই প্রমাণ করতে বলেছিল তো নাকি? ডান, ঠিক আছে, টুকে নিই। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে বহু বিকল্পর অল। সমস্যা হতে পারে, সমস্যা হলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি আছি, সব করে দেবো। সমস্যা হবে, অনেকগুলোই সমস্যা হবে, অনেকগুলোই সমস্যা হবে। আচ্ছা, অতি সংক্ষিপ্তর 1-এর সবগুলো চেষ্টা করব। আমি আবার বলছি, অনেকগুলো হয়তো পারবো না, কিন্তু ঘাবড়াবো না। 1-এর সবগুলো প্লাস 2, তারপরে 3, আর এদিকে 4-এর 3। 1-এর সবগুলো বলেছি, 2 বলেছি, 4-এর 3 বলেছি, আবার 3 বলেছি, শুধু 3 বলেছি। বহু বিকল্পের অল, যদিও বহু বিকল্প অনেকগুলোই পারবো না করতে, তাও চেষ্টা করবো একবার। আর এদিকে সংক্ষিপ্তর 5 আর 8, ব্যাস এই কটা হোমওয়ার্ক দিয়েছি আমি। হ্যাঁ, এটা টুকে নেবো ভালো করে সবাই।